হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার এবং সবাইকে সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সেও স্বাগত, তাই না? আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেক সপ্তাহের রবিবার সকাল 7টায় আমরা লাস্ট যে সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা আপলোড করে দিই এবং মাসের শেষে গিয়ে আমরা পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আপলোড করে দিই। শুধু তাই নয়, প্রত্যেকটা অপশান নিয়ে এখানে আমরা পোস্টমর্টম করি যাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন হতে থাকে, তাই না? তো তোমরা এখানে থাকো। আশা করি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আছে সব কটা পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? 2024 প্যারিস অলিম্পিকের টর্চ বিয়ারার বা মশাল বহনকারী হিসাবে কে নির্বাচিত হলেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন না, এটা একজন ইন্ডিয়ান নির্বাচিত হয়েছে। কে হয়েছেন? অভিনব বৃন্দা। ঠিক আছে, এই নামটা তোমাদের অনেক শোনা শোনা লাগছে, অভিনব বিন্দ্রা, তাই না? কেন না, ইনি ভারতবর্ষের প্রথম ইন্ডিভিজুয়াল পার্সন যে কিন্তু অলিম্পিকে গিয়ে গোল্ড এনেছিল, ঠিক আছে? 2008 সালের বেজিং অলিম্পিক, ঠিক আছে, তখন আমরা অনেক ছোট। সেই বেজিং অলিম্পিকে উনি কি করেছিলেন? উনি গোল্ড নিয়ে এসেছিলেন, ঠিক আছে? উনি রাইফেল শুটার ছিলেন, ঠিক আছে? রাইফেল শুটার, আমি লিখে দিই এখানে, রাইফেল শুটার, ঠিক আছে? এরপরে কে? এখানে দেখো অপশানে আছে নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া হচ্ছে সেকেন্ড ইন্ডিভিজুয়াল পার্সন যে 2021 সালের টোকিও অলিম্পিকে আমরা জানি গোল্ড এনেছে এবং ইনি কোন খেলার সাথে যুক্ত? জ্যাভলিন খেলার সাথে যুক্ত, তাই না? এখানে দেখো অপশানে আছে পিটি উষা। পিটি উষা, ইনি হচ্ছে, তোমরা সবাই জানো, আমাদের যে অলিম্পিকের যে ইন্ডিয়ান যে সংস্থা, ঠিক আছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, তার কিন্তু বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে পিটি উষা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখানে দেখো অপশান ডিতে রেখেছি আমি কেডি যাদব। ইনিকে, ইনি হচ্ছে প্রথম ভারতীয় যে অলিম্পিকে মেডেল পেয়েছিল, ঠিক আছে? প্রথম ভারতীয়, ঠিক আছে, মেডেল পেয়েছিল, গোল্ড মেডেল নয় কিন্তু, অনলি মেডেল। বোঝা গেল? এরপর দেখো এখানে কি বলছে? এখানে বলছে আমরা প্যারিস অলিম্পিক 2024, তার মানে 2024 সালে অলিম্পিক কোথায় হবে? প্যারিসে হবে। তোমরা এই ছবিটা মাথায় রাখবে, দেখো এই আইফেল টাওয়ার আছে এবং তার সাথে এই অলিম্পিকের রিংগুলো আছে, তাহলে তোমাদের মাথায় গেঁথে যাবে, তাই না? প্যারিসে আমরা সবাই জানি আইফেল টাওয়ারটা আছে। আর এই দুটো কিউট জিনিস, এই দুটোর নাম কি? এইগুলোর নাম হচ্ছে ফ্রিজিয়ান ক্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে 2024 প্যারিস অলিম্পিকের ম্যাসকট, কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসবে। এটাকে কি বললাম? ফ্রিজিয়ান ক্যাপ, ঠিক আছে? তোমরা সবাই জানো প্যারিস মানে কি? প্যারিস মানে ফ্রান্সের রাজধানী। যে ফরাসি বিপ্লব হয়েছিল না 1789 সালে, সেই ফরাসি বিপ্লবের মানে প্রতীক হিসাবে এই ফ্রিজিয়ান ক্যাপটাকে ওদের ম্যাসকট ব্যবহার করছে এবছর। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে কিন্তু, প্রত্যেক কটা ইনফরমেশন কিন্তু পরীক্ষায় আসার মতো। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক কোথায় তৈরি করা হচ্ছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হিউম্যান ডিএনএ ব্যাংক, ঠিক আছে, এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে দেখো অপশান এতে বারাণসী, ঠিক আছে, উত্তরপ্রদেশের বারাণসী, ঠিক আছে? চলো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। বৃন্দাবন, বৃন্দাবনও হচ্ছে উত্তরপ্রদেশের একটা শহর। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে প্রথম অল গার্লস, প্রথম অল গার্লস সৈনিক স্কুল, ঠিক আছে? অল গার্লস সৈনিক স্কুল হচ্ছে বৃন্দাবনে, ঠিক আছে, প্রথমবারের জন্য, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে অপশানে আছে মিরাট, সবকটাই উত্তরপ্রদেশের শহর, ঠিক আছে? মিরাট কি হচ্ছে? মিরাটে হচ্ছে ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি হয়েছে, ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি, ঠিক আছে? তারপর এখানে দেখো মণিপুর অপশানে দিয়েছি আমি, মণিপুরটা যদিও মিরাটে না। মণিপুরটা কেন দিয়েছি? ভারতবর্ষের প্রথম ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি এটা কোথায় হয়েছে? মণিপুরে, ফার্স্ট ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি। বুঝতে পারছো? ন্যাশনাল স্পোর্ট ইউনিভার্সিটি, ব্যাপারটা খুব সুন্দর না? মানে পুরো মানে ইউনিভার্সিটিটাই পুরো খেলাধুলার উপরে, মানে কত ভালো, বুঝতে পারছো? তুমি ধরো যে কলেজে পড়ো, সেই কলেজটা পড়াশোনা না, শুধুমাত্র স্পোর্টস ইউনিভার্সিটি, মানে খেলাধুলার উপরেই সমস্ত কাজ করবে। সুতরাং এগুলো খুব ইন্টারেস্টিং টপিক, তাই জন্য এগুলো পরীক্ষা আসার মতো। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? 37তম সুরাজকুন্দ মেলা কোথায় অনুষ্ঠিত হলো? সুরাজকুন্দ মেলা খুব ইম্পর্টেন্ট, যেটা কোথায় হয়? যেটা হরিয়ানার ফরিদাবাদে, ঠিক আছে? হরিয়ানার যে ফরিদাবাদ আছে সেখানে সুরাজকুন্দ মেলা হয়। এটা হচ্ছে 37তম ইম্পর্টেন্ট মেলা, ঠিক আছে? এইবার চলো এখানে অপশানগুলো দেখা যাক। অপশানে কি আছে? অপশানে আছে গোয়া, ঠিক আছে? গোয়াতে কি হয়েছিল? গোয়াতে আমাদের 37তম ন্যাশনাল গেম হয়েছিল, ঠিক আছে? 37তম ন্যাশনাল গেম হয়েছিল গোয়াতে। আর 38তম ন্যাশনাল গেম কোথায় হবে 2024 সালে? 38তম ন্যাশনাল গেম হবে কোথায়? উত্তরাখণ্ডে,
ঠিক আছে। এখানে দেখো অপশানে আছে চেন্নাই। চেন্নাই কি হচ্ছে, খেলো ইন্ডিয়া ইউথ গেম, খেলো ইন্ডিয়া ইউথ গেমের যে 13তম সংস্করণ সেটা মোদিজি গিয়ে চেন্নাই উদ্বোধন করে এসেছে এবং খেলাটা হয়েও গেছে। ঠিক আছে, মহারাষ্ট্র সব থেকে বেশি মেডেল পেয়েছে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। আর এখানকার ম্যাসকট কি ছিল, ম্যাসকট ছিল স্নো লেপার্ড, স্নো লেপার্ড। ঠিক আছে, এখানে দেখো লাদাখ, লাদাখ কি আছে, খেলো ইন্ডিয়া উইন্টার গেম, খেলো ইন্ডিয়া উইন্টার গেমের 4র্থ সংস্করণ হলো লাদাখে। আর এর ম্যাসকট কি ছিল, সিন ই সি। ঠিক আছে, এর ম্যাসকট এটা ছিল। এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, এখানে দেখো সুরাজকুন্ড মেলা বলছে। সম্প্রতি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা কোথায় হলো, আমাদের গঙ্গাসাগরে হলো, তাই না? মাথায় রাখবে, গঙ্গাসাগর মেলাটা হচ্ছে ভারতের বৃহৎ মানে দ্বিতীয় বৃহত্তম মেলা। ঠিক আছে, প্রথম বৃহত্তম কি, প্রথম বৃহত্তম হচ্ছে কুম্ভ মেলা। ঠিক আছে, এগুলো স্ট্যাটিক জিকের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের যে ক্লার্কশিপ আসছে বা মিসলেনিয়াস আসছে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। চলো 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এর থেকে প্রশ্ন আসবে না এরকম কোনো পরীক্ষা জন্মায়নি। ঠিক আছে, এই প্রশ্ন আসবেই। কি বলছে, সম্প্রতি ভারত সরকার দ্বারা কাকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হলো? অপশান এতে আছে লালকৃষ্ণ আডবাণী, অপশান বিতে আছে কাপুরি ঠাকুর, অপশান সিতে হচ্ছে চৌধুরী চরণ সিং, অপশান ডিতে হচ্ছে পিভি নরসিমা রাও, আর অপশান ইতে হচ্ছে এম.এস. স্বামীনাথন স্যার। তাহলে কে হবে? আর অপশান এফও আছে দেখো এখানে, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে কি হবে, এখানে হবে তোমার অল অ্যাব দ্য অবাভ। ঠিক আছে, এই 5জনকেই এবছর ভারতরত্ন পুরস্কার দেওয়া হবে। লাস্ট ভারতরত্ন 2019 সালে দেওয়া হয়েছিল, তারপরে এই 5জনকে। তবে একটা জিনিস বলে রাখি, এই 5জনের মধ্যে একমাত্র এই অপশান এতে যে লালকৃষ্ণ আডবাণী আছেন, ইনি কিন্তু বেঁচে আছেন। ঠিক আছে, ইনি পলিটিক্সের সাথে জড়িত ছিলেন, এনাকি জীবিত অবস্থায় এনাকেই দেওয়া হলো, বাকিগুলো কেউ কিন্তু আমাদের মাঝখানে আর নেই। তার মধ্যে আছে কাপুরি ঠাকুর, ইনি কি ছিলেন, ইনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, আমি যদি খুব ভুল না করে থাকি 11তম। ঠিক আছে, বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, মানে ইনিও পলিটিশিয়ান ছিলেন। চৌধুরী চরণ সিং আমরা সবাই জানি পলিটিশিয়ান ছিল, এবং এনার মৃত্যুর পরে যে সমাধিটা আছে সেটা কোথায় আছে, এটাও পরীক্ষা আছে, কৃষাণ ঘাটে, তাই না? কৃষাণ ঘাটে এনার যে সমাধিস্থল তার নাম হচ্ছে কৃষাণ ঘাট। ঠিক আছে, চৌধুরী চরণ সিং ইনাকেও দেওয়া হবে। পিভি নরসিমা রাও তোমরা জানো 1992 এর সময় আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিল, সুতরাং ইনিও হচ্ছে পলিটিশিয়ান। আর শেষ যে অপশানটা আছে এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, ইনি কে ছিলেন, ইনি হচ্ছে সবুজ বিপ্লব, সবুজ ভারতের সবুজ বিপ্লবের জনক, বিপ্লবের জনক। ঠিক আছে, ইনি মাস চারেক আগে মারা যান। ঠিক আছে, মাস চারেক আগে ইনি মারা যান, এম.এস. স্বামীনাথন। দেখো আমি তোমাদের একটা কথা বলি, ইনি যখন মারা যান তখন এনার উপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ঠিক আছে, ভিডিওটায় 23টা মতো ভিউ ছিল। ঠিক আছে, আমি এইভাবেই বলছি 23টা ভিউ ছিল। মানে আমাদের দেশের অবস্থা এরকম যে মানে কোনো একটা সেলিব্রিটি মারা গেলে আমরা বিশাল দেখি, ইনি হচ্ছে অ্যাকচুয়ালি সবুজ বিপ্লব মানে কি আমাদের অন্নদাতা, এনার জন্যই আমরা খেতে বেরতে পাই। আমি সেই জন্যই ভিডিওটা বানিয়েছিলাম, এবং আমি এটাও বলেছিলাম যে এই ভিডিও কেউ দেখবে না। ওই ভিডিওতে আমি এইটা একদম 4 মাস আগে, কিন্তু সবে এটা অ্যানাউন্স হলো, আমি 4 মাস আগে বলেছিলাম যে আমাদের দেশ বেঁচে থাকতে থাকতে গুণী মানুষের কখনো সম্মান করে না। উনি মারা গেলেন, তোমরা দেখবে যে এবছর 26শে জানুয়ারি ওনাকে মানে ভারতরত্ন দেওয়া হবে। ঠিক আছে, আমি একদম এক্স্যাক্টলি এই কথাটা বলেছি। তোমাদের আমি ক্লিপটা চালিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো, 1.5 মিনিটের একটা ক্লিপ আমি কেটে দেখাচ্ছি, আর এখানে আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো পুরো ভিডিওটা। ঠিক আছে, আমি একদম 4 মাস আগে কথাটা বলেছিলাম যে এনাকে এইবারে দেখবে মারা গেল, এবার দেওয়া হবে। তো তোমরা ক্লিপটা দেখো। তোমরা স্বামীনাথন স্যারকে দেখতে পাচ্ছ, ইনি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ 3টে প্রাইজই পেয়েছেন, কিন্তু ভারতরত্নটা পাননি। কেন পাননি ভগবান জানে, এনার মতো মানুষ পাবে না তো কে পাবে, তাই না? ভারতের অন্নদাতা এনারাই পায় না। আমি শিওর দেখবে এবছর যেই 26শে জানুয়ারি আসবে এনার নাম অ্যানাউন্স হবেই। বেঁচে থাকতে থাকতে আমরা কাউকে সম্মান করি না। তো যাই হোক, পদ্মশ্রী পেয়েছিল কত সালে ইনি, 1967 সালে। পদ্মভূষণ পেয়েছিল 1972 সালে। পদ্মবিভূষণ পেয়েছিল 1980 সালে। 3টে পদ্ম পুরস্কারই উনি পেয়েছেন। এছাড়াও রামান ম্যাক্সাসে বলে যে অ্যাওয়ার্ডটা আছে সেটা উনি 1971 সালে পেয়েছিলেন। আর কি, 1987 সালে তিনি ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, এর জন্য তিনি $2 লক্ষ পেয়েছিলেন। সেটা উনি কি করবে, নিজের পকেটে রাখার মানুষ তো ইনি নয়, দেশের জন্যই কিছু করবেন। ঠিক তার পরের বছরই মানে 1988 সালেই উনি কি করলেন, এম.এস. স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন, তাই না? কি বললাম, এম.এস. স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন। ঠিক আছে, কত সালে, 1988 সালে, যেখানে উনি কিছুদিন আগে পর্যন্ত কাজ করেছেন। ঠিক আছে,
মানে 95-96 বছর বয়স পর্যন্ত তিনি ওখানে কাজ করেছেন, আজীবন দেশে সেবা করে গেছেন। তো এনারাই হচ্ছে প্রকৃত ভারতের সন্তান, এনারাই হচ্ছে ভারতরত্ন। তো আশা করা যায় এর পরের বছরে মরণোত্তর ভারতরত্ন ওনাকে দেওয়া হবে, কিন্তু জীবিত অবস্থায় দিলে যে কি ক্ষতি হতো ভগবান জানে। এইরকম মানুষ যদি এই সমস্ত অ্যাচিভমেন্ট না নিয়ে পৃথিবী ছাড়তে পারে, তো ভারতরত্ন কাদের জন্য আমাদের জানা নেই, তাই না? তো দেখলে আশা করি, তো এই হচ্ছে দেশের অবস্থা। আমরা বেঁচে থাকতে থাকতে মোটামুটি কাউকে সম্মান দেবো না, মারা গেছে এইবারে চলো সবাইকে সম্মান দেওয়া হোক। তো কি আর করা যাবে, তো আমরা আমাদের কাজ করি। 5 নম্বর প্রশ্ন কি বলছে, উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস কে হলেন? এটা কে হবে? এটা হচ্ছে ঋতু বাহারি, ঠিক আছে, একদম মাথায় রাখবে। উত্তরাখণ্ড হাইকোর্ট ঋতু বাহারি প্রথম মানে মহিলা চিফ জাস্টিস, তো হাইকোর্টের এগুলো খুব ইম্পর্টেন্ট মানে রোল প্লে করে, ঠিক আছে। তো একটা কথা বলি, কিভাবে মনে রাখবে উত্তরাখণ্ড? উত্তরাখণ্ড মানে তোমরা সবাই জানো, মানে একদম মানে আমাদের উত্তরপ্রদেশের উপরে হিমাচল প্রদেশের নিচের যে রাজ্য, তাই না? খুব সুন্দর রাজ্য, ওখানে ঋতু না খুব সুন্দর, মানে ঋতু ইন দ্য সেন্স ওখানে যে মানে আমাদের ঋতুগুলো হয় আর কি, ঋতু পরিবর্তন খুব সুন্দর হয়। তার কারণ কি, বরফ পড়ে পড়ে। তো সেখান থেকে তোমরা মনে রাখবে যে ওখানে ঋতু খুব সুন্দর, সুতরাং উত্তরাখণ্ডের হাইকোর্টের প্রথম বিচারপতি ঋতু, এইভাবে মনে রাখবে। এখানে আরেকটা আছে দেখো, রাধা, ঋতু রাধা, রাধা রাতুরি, ঠিক আছে। দেখো প্রথমটার নাম ঋতু, পরেরটার নাম রাধা, আমি দুটো একসঙ্গে কেন বলছি? উত্তরাখণ্ডে প্রথম মহিলা চিফ সেক্রেটারি হচ্ছে, প্রথম মহিলা চিফ সেক্রেটারি, মহিলা চিফ সেক্রেটারি উত্তরাখণ্ডে এখন খুব মহিলাদের মানে বড় বড় পোস্ট মহিলারা হোল্ড করে আছে, ঠিক আছে। ফার্স্ট মহিলা চিফ সেক্রেটারি সেটাকে, সেটা হচ্ছে রাধা রাতুরি, ঠিক আছে। তোমরা ঋতু রাধা এইভাবে মনে রাখবে, ঋতুটা তো মনে করে বলে দিলাম, আর রাধাটাও মনে রাখবে, ঠিক আছে। আর তাছাড়া আমরা জানি তাই না, রাধা আমরা জানি রাধা কৃষ্ণ, তাই না, সুতরাং রাধাও তো বড় পোস্ট যাবে। তো এটা খুব স্বাভাবিক, উত্তরপ্রদেশের উপরে উত্তরাখণ্ড, এইভাবে মনে রাখবে রাধা খুব বড় পোস্টে আছে, ঠিক আছে। যাই হোক, এরপরে কি, এরপরে আচ্ছা এইটা বলছি যে গেলে এটাও বলে দিই, ভাব মানে আমাদের পশ্চিমবঙ্গেও নতুন চিফ সেক্রেটারি হয়েছে রিসেন্টলি। পশ্চিমবঙ্গেও নতুন চিফ সেক্রেটারি কে হয়েছে? কে হয়েছে বলো তোমরা, এটা কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। আমি নামটা বলে দিচ্ছি, প্রসাদ, প্রসাদ, তোমরা টাইটেলটা কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি কে হচ্ছে রাজীব কুমার, রাজীব কুমার, এগুলো একটু মাথায় রাখবে। চলো এখানে অপশানে দেখো কে আছে, রসিবিনা দেবীও আছে অপশান সিতে। এই রসিবিনা দেবী কি, মণিপুরের দেবীজি, আমি বারবার বলতাম এই দেবী দিয়ে মনে রাখবে, মণিপুরের দেবীজি। মণিপুরে তোমরা জানো কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল, কিন্তু এই যে দেবী আছে মণিপুরের রসিবিনা দেবী, সে একটা খেলার সাথে যুক্ত, সেই খেলাটার নাম কি, সেই খেলাটার নাম হচ্ছে উশু খেলা, একটু ঘুষুঘুষি টাইপের খেলাটা, ঠিক আছে, বক্সিংয়ের মতো খেলা। এই উশু খেলায় রসিবিনা দেবী প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে, প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে। শুধু তাই নয়, এবছর অর্জুন পুরস্কারও এনাকে দেওয়া হয়েছে, 24 জন অর্জুন পুরস্কার পেয়েছে, তার মধ্যে রসিবিনা দেবীও একজন, ঠিক আছে। নেক্সট দেখো এখানে আছে রশ্মি শুক্লা, রশ্মি শুক্লাও ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ মহারাষ্ট্র রাজ্যে এখনো পর্যন্ত কোনো মহিলা ডিজিপি হয়নি, ইনি প্রথম মহিলা যে মহারাষ্ট্র রাজ্যে ডিজিপি হচ্ছে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের হাইয়েস্ট পোস্ট। বুঝতে পারলে, আমাদের যেমন রাজীব কুমার, তেমনি মহারাষ্ট্রের এখন রশ্মি শুক্লা, বুঝতে পারলে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, SJFI অ্যান্ড DSJA দ্বারা কোন স্পোর্টস পার্সনকে সম্প্রতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট দ্বারা সম্মানিত করা হলো? এটা কে হবেন? এটা হবেন পিটি উষা, তাই না? আমি আগেও বলেছি পিটি উষাকে বর্তমানে ভারতবর্ষের যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে তার প্রেসিডেন্ট হচ্ছে পিটি উষা, এবং ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হলো SJFI ও DSJA দ্বারা, ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হলো। এবার চলো অপশান নিয়ে খেলা যাক। অপশানে প্রথমেই কি আছে দেখো, প্রীতি রঞ্জক, সরি এটা রঞ্জক হবে না, প্রীতি রজক হবে, প্রীতি রজক, ঠিক আছে। ইনি কি, ইনি হচ্ছে একজন শুটার, ঠিক আছে, শুটার। এনাকে ভারতীয় আর্মির প্রথম মহিলা সুবেদার করা হলো, ঠিক আছে, ভারতীয় আর্মির প্রথম মহিলা সুবেদার, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, প্রথম যে কটা হয় সেগুলো সবসময় ইম্পর্টেন্ট হয়। নেক্সট দেখো এখানে আছে কারলাম মালেশ্বরী, কারলাম মালেশ্বরীর নাম কে ভুলতে পারে, তাই না? ইনি হচ্ছে প্রথম মহিলা যে অলিম্পিকে মেডেল নিয়ে আসে, ঠিক আছে, যে অলিম্পিকে মেডেল নিয়ে আসে, ঠিক আছে, প্রথম মহিলা, বোঝা গেল। এখানে আছে দেখো শীতল দেবী, শীতল দেবীকে কিছুদিন আগেই তোমরা যে অর্জুন পুরস্কার 24 জন অর্জুন পেয়েছে, তার মধ্যে একজনকে, একজন সীতা দেবী, এই শীতল দেবী, ঠিক আছে। ইনি কি খেলার সাথে যুক্ত? ইনি হচ্ছে একজন আর্চার, আর্চারের সাথে যুক্ত, এনার হাত নেই। তোমরা ছবিটা দেখবে, শুধু এনার নামটা লিখবে শীতল দেবী বলে,
শীতল দেবী গট অর্জুন অ্যাওয়ার্ড, ঠিক আছে। এই বলে দেখবে যে প্রেসিডেন্টের কাছে ওনার দুটো হাত নেই, পা দিয়ে খেলে, বাচ্চা মেয়ে, ঠিক আছে। মোদিজিও ওনার ছবি মানে টুইট করেছিল, ঠিক আছে। তো মানে দেখবে, দেখতে খুব ভালো লাগবে যে এত প্রতিবন্ধকতার পরে উনি কিভাবে এত বড় অ্যাচিভমেন্ট করতে পারে, তাই না। এগুলোই ইন্সপিরেশন, তো একবার দেখবে ভালো লাগবে। তো এগুলো পরীক্ষায় আসারও চান্স কিন্তু খুব বেশি। নেক্সট কি বলছে, 7 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি কোথায় দিব্যকলা মেলা অনুষ্ঠিত হলো? দিব্যকলা মেলা কোথায় অনুষ্ঠিত হলো? অপশান ডি, ত্রিপুরা, ঠিক আছে। চলো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। এখানে আছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের বৃন্দাবনে কি হয়েছে, অল গার্লস সৈনিক স্কুল, আমি এক্ষুনি বললাম যদিও, অল গার্লস সৈনিক স্কুল, এটা নিয়ে আর বলছি না। আসাম, আসামে কি কি ফেস্টিভ্যাল হয়? আসামে বিহু ফেস্টিভ্যাল হয়, আমরা সবাই জানি, ঠিক আছে। কিন্তু বিহু ছাড়াও আসামের সম্প্রতি দুটো নতুন ফেস্টিভ্যাল হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে কার্বি, নতুন না, এগুলো প্রতি বছর হয় কিন্তু সম্প্রতি হয়েছে, ঠিক আছে। আর একটা কি, আর একটা হচ্ছে চান্দোবি। এখন কোশ্চেনের লেভেল একটু বাড়ছে, সুতরাং এই সমস্ত জিনিসগুলো আসবে, ঠিক আছে। কি বললাম, আসামের দুটো ফেস্টিভ্যাল, একটা হচ্ছে কার্বি আর একটা হচ্ছে চান্দোবি, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট দেখো বারাণসী, বারাণসী শহর একটা নতুন অ্যাওয়ার্ড পেয়েছে, সেই অ্যাওয়ার্ডটার নাম কি, ক্লিনেস্ট গঙ্গা অ্যাওয়ার্ড, ক্লিনেস্ট গঙ্গা অ্যাওয়ার্ড বারাণসী শহরকে দেওয়া হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সম্প্রতি কোথায় প্রথম বিমস্টেক অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হলো? এটা কোথায় হবে? এটা হচ্ছে অপশান সি, নিউ দিল্লি। চলো বিমস্টেক নিয়ে আগে একটু জেনে নিই। প্রথম কথা হচ্ছে বিমস্টেক, ঠিক আছে, এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল, আমি এটা ছটেই লিখছি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিপল সেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন, ঠিক আছে। তাহলে কি বললাম, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিপল সেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন, ঠিক আছে। যেটা কত সালে প্রতিষ্ঠা হয়, যেটা 1997 সালে প্রতিষ্ঠা হয়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের অনেকের জন্মই 1997 সালে, তো সেই বছর এটা প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। এর সদস্য কারা আছে, দেখো 1997 কিভাবে মনে রাখবো, 1997 এখানে সাতজন সদস্য আছে, ঠিক আছে। কে কে আছে, ইন্ডিয়া আছে, সাথে বাংলাদেশটাকে নাও, ঠিক আছে, সাথে নেপাল ভুটানটাকে নাও, ঠিক আছে। এবং তার সাথে কি আসবে, তার সাথে আসবে শ্রীলঙ্কা, তার সাথে আসবে মায়ানমার, আর তার সাথে আসবে থাইল্যান্ড, ঠিক আছে। এই 7টা হচ্ছে দেশ। তোমাদের পরীক্ষায় বিশেষত পুলিশের পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, এর মধ্যে কে বিমস্টেকের সদস্য নয়, এই রকম টাইপের প্রশ্ন আসে, সুতরাং 7টাই মনে রাখতে হবে। এবং তার সাথে মনে রাখবে বিমস্টেক এর হেডকোয়ার্টার কোথায়, বিমস্টেকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, ঠিক আছে, বাংলাদেশের ঢাকায় হচ্ছে এর হেডকোয়ার্টার। চলো বাকি অপশানগুলো যা ছিল সেগুলো নিয়ে খেলা হোক। চেন্নাই, চেন্নাই আমি এক্ষুনি কি বললাম, চেন্নাই হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমের 13তম সংস্করণ হবে, এটা 1 নম্বর কথা বলেছিলাম। আর একটা জিনিস বলতে হবে যে স্ট্রিট স্ট্রিট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় খেলা হবে, সেটা হবে চেন্নাইতে, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। এখানে আছে দেখো মুম্বাই, মুম্বাই কি হচ্ছে, আগের সপ্তাহে আমি বলেছিলাম এসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, এরা কি করেছে, একটা ফিল্ম ফেস্টিভ্যাল করেছিল, সেই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজনটা কোথায় করেছিল, সেই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজনটা করেছিল হচ্ছে মুম্বাইতে, ঠিক আছে। আর এখানে ঢাকা আছে, ঢাকা হচ্ছে এই বিমস্টেকের হেডকোয়ার্টার, ঠিক আছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি কে গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হলেন, ঠিক আছে। গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস এটা কে হয়েছেন, এটা হচ্ছে আমাদের বিজয় বিষ্ণই, ঠিক আছে। বিজয় বিষ্ণই নামটা মনে রাখবে। বিষ্ণই টাইটেলটা নিয়ে তোমাদের আমি বলেছিলাম, বিষ্ণই মুভমেন্ট, বিষ্ণই আন্দোলন নিয়ে আমি তোমাদের একটা ভিডিও বানিয়েছিলাম, তাই না। যে সালমান খানের কৃষ্ণ যে হরিণটা মেরেছিল, সেটা তার নিয়ে বিষ্ণইরা মানে জনজাতি যারা ছিল তারা খেপে গেছিল। তো সেটা মনে রাখবে যে আসামেও মানে আসামের যে চিফ জাস্টিস হলো সেই বিষ্ণই জনজাতির কেউ একজন হবে, যাই হোক। তো বিষ্ণই মানে বিজয় বিষ্ণই হচ্ছে আসামের মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ আসাম, ঠিক আছে, চিফ জাস্টিস অফ গুয়াহাটি বলবে ওরা। তো যাই হোক, এবার বাকি অপশানগুলো নিয়ে খেলা হোক। এখানে কি আছে দেখো, ঋতু বাহারি, আমি এক্ষুনি বললাম উত্তরাখণ্ডের ঋতু খুব সুন্দর, তাহলে উত্তরাখণ্ডের চিফ জাস্টিস হলেন প্রথম মহিলা
ঋতু বাহারি। এখানে দেখো কে আছে, টি.এস. শিবাঙ্গনাম, ঠিক আছে। এই টি.এস. শিবাঙ্গনামকে আমাদের যে কলকাতা হাইকোর্ট আছে তার যে চিফ জাস্টিস সে হচ্ছে কি টি.এস. শিবাঙ্গনাম। আর এখানে আছে রঞ্জন গগৈ। এই রঞ্জন গগৈ কে ছিলেন, এই রঞ্জন গগৈ ছিলেন একসময় আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন এবং এনাকে সম্প্রতি আসাম বৈভব সম্মান দেওয়া হলো, আসাম বৈভব সম্মান দেওয়া হলো, ঠিক আছে। মানে আসামের মানে সেই করা হয়েছে, বুঝলো তো, আসাম থেকে আলাদা করে একটা পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কারটা আর এনাকে দেওয়া হলো এবার আসাম বৈভব সম্মান। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম রোবট মহাকাশচারী কে, ঠিক আছে। রোবট মহাকাশচারী এ কি হবে, এই রোবটটা মানে মহাকাশের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। একটা মানে মহিলা রোবট মহাকাশচারী, ঠিক আছে। এবার রোবটের কিভাবে পুরুষ মহিলা হয় আমি জানি না, তো যাই হোক এটা কি হবে, ভীম মিত্রা, ঠিক আছে। ভীম মিত্রা হচ্ছে ভারতের প্রথম মহিলা রোবট মহাকাশচারী, ঠিক আছে। এইবার দেখো বাকি অপশনগুলো দেখো, লিসা, তোমরা লিসার নাম কিছুদিন আগে খুব শুনেছো তাই না, উড়িষ্যায়, উড়িষ্যার হচ্ছে নিউজ অ্যাঙ্কার, ঠিক আছে। রোবট সে নিউজ অ্যাঙ্কার, তোমরা লিসা বলে সার্চ মারবে, লিসা রোবট বলে খুব সুন্দর লাগবে। সে এআই টেকনোলজি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেকনোলজি ইউজ করে এই সমস্ত এআই গুলো মানে এই সমস্ত রোবটগুলো বানানো হয়েছে যে খবর পড়তে পারতো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সোফিয়ার নাম কিছুদিন আগে খুব শোনা গেছিল, হংকং, হংকং হচ্ছে তোমার এই সোফিয়া নামের তোমার একটা রোবট বানিয়েছিল যে খুব কথা টথা বলতে পারতো এবং যার মানে দেখতেও বেশ মানুষের মতোই করেছিল এবং এটা খুব ফেমাস হয়েছিল, ঠিক আছে। আর এখানে আছে রাকেশ শর্মার রোবট, রাকেশ শর্মা রোবট বলে পৃথিবীতে কিছুই নেই। রাকেশ শর্মা হচ্ছে ভারতবর্ষের প্রথম মহাকাশচারী, ঠিক আছে। ভারতবর্ষের প্রথম মহাকাশচারী, প্রথম মহাকাশচারী, ঠিক আছে। এনার নামেতেই হয়তো আমার বাবাও হয়তো আমার নাম রাকেশ রেখেছিল, ঠিক আছে, কিছু একটা হবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, এনাদের মধ্যে 66তম গ্র্যামি অ্যাওয়ার্ড কে পেলেন, ঠিক আছে। এনাদের মধ্যে 66তম গ্র্যামি অ্যাওয়ার্ড কে পেলেন, ঠিক আছে। তোমরা সবাই জানো গ্র্যামি অ্যাওয়ার্ড কি, গ্র্যামি অ্যাওয়ার্ড হচ্ছে মানে বিশ্বের যারা মিউজিশিয়ান আছে তাদের জন্য সব থেকে বড় অ্যাওয়ার্ড, সব থেকে বড় সম্মান হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড, ঠিক আছে। তো এনাদের মধ্যে কে পেলেন দেখা যাক। প্রথমে অপশান এতে কি বলছে, জাকির হুসেন। অপশান বিতে বলছে শঙ্কর মহাদেবন। অপশান সিতে বলছে শক্তি ব্যান্ড। আর অপশান ডিতে বলছে দিস মোমেন্ট অ্যালবাম। তাহলে এখানে কে পেয়েছে, কে হবে, এখানে হবে অল অফ দিস, অপশান ইতে হবে অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। অল অফ দ্য অ্যাবভ বলে অপশান ই মানে তোমার উত্তর হবে। তার কারণটা কি আমি বলে দিই, তার কারণটা হচ্ছে জাকির হুসেন আর হচ্ছে শঙ্কর মহাদেবন, ঠিক আছে। এনাদের দুজনার একটা ফিউশন ব্যান্ড, সেই ব্যান্ডটার নামই হচ্ছে শক্তি ব্যান্ড, ঠিক আছে। এনাদের দুজনারই জাকির হুসেন ও শঙ্কর মহাদেবনের দুজনার হচ্ছে ফিউশন ব্যান্ড, বুঝতে পারলে অনেকেই মেম্বার ছিল, তো তার মধ্যে মানে এনারা দুজন হচ্ছে মেন লোক, ঠিক আছে। তো একটা ফিউশন ব্যান্ড করেছিল যার নাম শক্তি ব্যান্ড, এটা খুব বিখ্যাত একটা ব্যান্ড, ঠিক আছে। তো এনারা হচ্ছে মানে মানে এই তিনজনই তাহলে কি হচ্ছে আমাদের গ্র্যামি অ্যাওয়ার্ড পাচ্ছে, ঠিক আছে। আর এর সাথে এই যে ফিউশন ব্যান্ড একে আলাদা করে মানে একে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল কেন, বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের জন্য, ঠিক আছে। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের জন্য শক্তি ব্যান্ডকে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কি, আর এই দিস মোমেন্ট, ঠিক আছে, এই যে শক্তি ব্যান্ড, ঠিক আছে, এদের যে সম্প্রতি যে লেটেস্ট অ্যালবামটা ছিল তার নাম হচ্ছে দিস মোমেন্ট। তো এর জন্যই কিন্তু এই গ্র্যামি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এছাড়াও জাকির হোসেনকে ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়েছে কেন, বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্স, বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্সের জন্য জাকির হোসেনকে ইন্ডিভিজুয়ালি কি দেওয়া হয়েছে, গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর একটা বলে দিই, আমাদের ভারতবর্ষে 3বার গ্র্যামি পেয়েছে কে, রিকি কেজ, আগের বারেও পেয়েছে, ঠিক আছে, পরপর 3বার পেয়েছিল রিকি কেজ, এই নামটাও খুব বিখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য। সুতরাং গ্র্যামি অ্যাওয়ার্ডের নাম আসলেই এই নামগুলো মনে রাখবে। আর এই দুটো নামের মধ্যে জাকির হোসেন সবাই মনে রেখে দেবে, ঠিক আছে, কিন্তু এই শঙ্কর মহাদেবন এই নামটা দেখবে পরীক্ষায় আসবে। আর ব্যান্ড ফ্যান্ডের নাম অত মনে রাখে না কেউ, তাই জন্য শক্তি ব্যান্ড এটাও মনে রাখবে। এটাই তো এইভাবে মনে রাখবে না, গানের আলাদা শক্তি আছে, আমাদের ভারতীয় সঙ্গীতের শক্তি প্রচুর, এতটাই শক্তি যে ওরা গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে গেছে, তো এইভাবে মনে রাখবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান, এটা কে হবে, এটা হবে চিলি। তোমরা সবাই জানো যে দক্ষিণ আমেরিকা বলে যে দেশটা মানে লাতিন আমেরিকা বলে যে মানে মহাদেশটা আছে,
তার এই বরাবর যে দেশটা আছে ছোট্ট মানে মানে একদম লঙ্কার মতো দেশ, তার নাম চিলি, ঠিক আছে। তার হচ্ছে প্রধানমন্ত্রী কে ছিল, তার প্রধানমন্ত্রী সরি প্রেসিডেন্ট কে ছিল, সেই দেশের প্রেসিডেন্ট ছিল সেবাস্টিয়ান, সেবাস্টিয়ান, ঠিক আছে। উনি সম্প্রতি বিমান দুর্ঘটনায় বা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায়, ঠিক আছে। তো নেক্সট বাকি অপশানগুলো দেখা যাক। ফ্রান্স, ফ্রান্সের ফ্রান্সের প্রেসিডেন্টকে, ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন, ইমানুয়েল ম্যাক্রন। ইনি কি করেছেন, ইনি হচ্ছে 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবসে ইনি আমাদের ভারতবর্ষে অ্যাজ এ গেস্ট হিসাবে এসেছিলেন, আর এটা কেপিএসআই পরীক্ষাতেও এই প্রশ্নটা এসেছিল। নেক্সট কি, নেক্সট হচ্ছে এই ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার হয়েছে, সেই প্রাইম মিনিস্টারের নাম কি, সেই প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে গ্যাব্রিয়েল, গ্যাব্রিয়েল পারসন, গ্যাব্রিয়েল পারসন, ঠিক আছে। এই প্রাইম মিনিস্টার এ হচ্ছে ফ্রান্সের সব থেকে কনিষ্ঠতম প্রাইম মিনিস্টার, ঠিক আছে। ফ্রান্সে অনেক কিছুই হচ্ছে বলছে, ফ্রান্স বারবার নিউজে আসে, অলিম্পিকও হবে আমি প্রথমেই বলে দিয়েছি, তাই না। নেক্সট কি হচ্ছে দেখো, ডেনমার্ক, ডেনমার্কের সম্প্রতি রাজা হয়েছে কে, ফেডারিক টেন, ফেডারিক টেন হচ্ছে ডেনমার্কের সম্প্রতি রাজা হয়েছে। আর এখানে কি আছে, সেরিং তোবগে, সেরিং তোবগেকে তোমরা সবাই বলবে, আমি বলছি ভুটানের সাথে ইনি জড়িত, আমি আগের সপ্তাহেতেই বলেছি, এটা তোমাদের হোমওয়ার্ক। ভুটানের উনি কি হিসাবে নিয়োগ হয়েছে, ঠিক আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি হচ্ছে রাজা, কি হিসাবে উনি মানে ভুটানে নির্বাচিত হয়েছে বা নিয়োগ হয়েছে, এটা তোমরা বলবে। এবং আমি এটাও বলে দিই উনি দ্বিতীয়বারের জন্য হচ্ছে কিন্তু, ঠিক আছে। সেরিং তোবগে নামটা অবশ্যই মনে রাখবে, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, সুতরাং এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার জন্য এগুলো আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। তো নেক্সট চলো, এবার ফেব্রুয়ারি মাসের আমরা গুরুত্বপূর্ণ যে দিবসগুলো সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দিই। আমি বারবার করিয়ে করিয়ে এগুলো মুখস্থ করিয়ে দেবো, তোমরা শুধু দেখতে যাও। সেকেন্ড ফেব্রুয়ারি, সেকেন্ড ফেব্রুয়ারি কি, সেকেন্ড ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস, বিশ্ব জলাভূমি দিবস, ঠিক আছে। এই বিশ্ব জলাভূমি দিবস কেন পালন করা হয় আমি তোমাদের বলেছিলাম যে 1971 সালে যে ইরান আছে, ইরানের রামসার সাইট, আমি বলেছিলাম যে ইরানে কি হয়েছিল, রামসার সম্মেলন হয়েছিল, মনে আছে। সেই রামসার সম্মেলনে কি হয়েছিল, যে ওখানে প্রথম এইটা মানুষ উপলব্ধি করে, ওই সম্মেলনে যারা যারা গেছিল মানে বড় বড় আর কি, মানে যারা একদম খুব পরিবেশ টরিবেশ নিয়ে সচেতন আর কি, তারা গিয়ে এইটা রিয়েলাইজ করেছিল যে পৃথিবীতে জলাভূমি সংরক্ষণের প্রয়োজন আছে। তাই জন্য কি হলো, তাই জন্য তারা তারপর থেকে বিভিন্ন দেশে এই জলাভূমির সংরক্ষণ করা হলো। তাহলে কি হলো, ইরান মনে রাখবে, ইরান 1971 সাল প্রথম রামসার সম্মেলন, ঠিক আছে। শুধু তাই নয়, আমাদের যে পশ্চিমবঙ্গের দুটো রামসার সাইট আছে সেটাও মনে রাখবে, একটা হচ্ছে ইস্ট কলকাতার ওয়েটল্যান্ড, আর একটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। এটা 2001 সালে, আর এটা হচ্ছে সুন্দরবন 2019 সালে। আর এটা বলে দিই, আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি রামসার সাইট কোন স্টেটে আছে জানো, 16টা আছে তামিলনাড়ুতে, ঠিক আছে। কি কি সম্প্রতি হয়েছে, ঠিক আছে, সম্প্রতি আমি আগের সপ্তাহে বলেছি, একেবারে বলে দিই, হ্যাঁ রিভিশনটা তাহলে হয়ে যাবে। সেটা কি, সেটা হচ্ছে নীলগিরির লংউড শোলা রিজার্ভ ফরেস্ট, ঠিক আছে। আর কি, আর হচ্ছে তোমার কড়াইভেটি, কড়াইভেটি পক্ষী অভয়ারণ্য, কড়াইভেটি পক্ষী অভয়ারণ্য, ঠিক আছে। এই দুটোই হচ্ছে তামিলনাড়ুতে। এই দুটো মানে এই দুটো রামসার সাইট একদম রিসেন্ট রামসার সাইট, ঠিক আছে। কি বললাম, নীলগিরি লংউড সোলার রিজার্ভ ফরেস্ট, মোটামুটি মানে নীলগিরি সোলার রিজার্ভ ফরেস্ট মনে রাখবে তাহলেই হবে। আর এখানে হচ্ছে কড়াইভেটি পক্ষী অভয়ারণ্য, ঠিক আছে। এই দুটো হওয়ার পরে তামিলনাড়ুতে 16টা হয়ে গেল, এবং তামিলনাড়ুতে সব থেকে বেশি রামসার সাইট আছে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ রামসার সাইটের ইনফরমেশন। চলো নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে 4ই ফেব্রুয়ারি। 4ই ফেব্রুয়ারি কি জন্য বিখ্যাত, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। যাই হোক, নেক্সট কি আছে 13ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি কি, 13ই ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল, ন্যাশনাল ওমেন্স ডে। অনেকেই জানি এক্ষুনি কমেন্ট করবে, না স্যার এটা কি বললেন, এটা 8ই মার্চ হয়। 8ই মার্চ জিনিসটা আলাদা। 8ই মার্চ কি, 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ঠিক আছে। 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আর এটা হচ্ছে ন্যাশনাল ওমেন্স ডে। অ্যাকচুয়ালি 13ই ফেব্রুয়ারি কি হয়েছিল, সরোজিনী নাইডুর জন্মদিন, ঠিক আছে। ওই জন্যই ওই দিনটাকে হচ্ছে তোমার
ন্যাশনাল ওমেন্স ডে হিসাবে পালন করা হয়, বুঝতে পারলে, আমাদের জাতীয়। আর তোমরা যেটা ভাবছো 8ই মার্চ সেটা হচ্ছে আন্তর্জাতিক। বোঝা গেলো দুটোর মধ্যে পার্থক্য আছে। নেক্সট দেখো 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি কি হচ্ছে? 20 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড জাস্টিস ডে। ওয়ার্ল্ড জাস্টিস ডে, ঠিক আছে। নেক্সট আছে 21 ফেব্রুয়ারি। তো এইটা নিয়ে তো কোনো কথা হবে না, আমরা সবাই জানি এটা কি, এটা হচ্ছে ভাষা দিবস, তাই না? 21 ফেব্রুয়ারি ভাষা দিবস। একটা গান আছে না, আমার ভাইয়ের রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, তাই না? ভাষা দিবস। আর নেক্সট আছে 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি কি হচ্ছে? ন্যাশনাল মানে জাতীয় আর কি, সায়েন্স ডে। ন্যাশনাল সায়েন্স ডে মানে জাতীয় বিজ্ঞান দিবস। কেন এই দিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? আমাদের যে বিজ্ঞানী ছিলেন সিভি রামন, যে আলো স্ক্যাটারিং এর উপরে কাজ করে নোবেল পেয়েছিলেন, তাই না? তার হচ্ছে হ্যাপি বার্থডে ওই দিনে, ঠিক আছে, জন্মদিন। তাই জন্যই 28 ফেব্রুয়ারি তারিখটাকে কি বলা হয়? ন্যাশনাল আমাদের সায়েন্স ডে। বোঝা গেল? তো যাই হোক, এই ছিল আজকের আমার ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কন্টেন্ট। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে যে এইভাবে আমি আরও জিনিসটাকে বেটার করতে পারি, কিভাবে করতে পারি, সেগুলো তোমরা আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক মারবে। আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।